আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে অন্যতম একটি ব্যস্ত দিনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আগের দিন রাতে আমি জানতে পারি যে বাসায় কিছু মেহমান আসবে, তারা একদিন পরে আসবে। একদিন হাতে সময় নিয়ে কী কাজগুলো করলাম সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে সকালে উঠে আমার গাছগুলোতে আমি পানি দিয়ে নিলাম। এটাতে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, সপ্তাহে 3 থেকে 4 দিন পানি দিলেই যথেষ্ট। তারপরে যে সকালের হালকা পাতলা নাস্তা করে নিলাম। খুব একটা ভারী কিছু রান্না করা হয়নি, আগের দিনের ভাত ছিল সেটাই ভাজি করে নিয়েছি, সাথে ডিম সিদ্ধ আর কিছু ফল। আসলে কাজের ব্যস্ততা থাকলে সেই দিন মনও চায় না যে অন্য কিছু করি, ওইটাতে সময় দিয়ে সময় নষ্ট না করে হালকা কিছু খেয়ে কাজে লেগে পড়লাম। বালিশগুলো অনেক দিন থেকেই তোলা ছিল, এজন্য ভাবলাম যে রোদে দিয়ে আসি। এই যে এগুলো রোদে দিয়ে গেছিলাম ছাদের ওপর। তারপরে যে কিচেন র্যাক নিয়ে আসলাম, সেইগুলো এখন পাল্টিয়ে দিলাম। এগুলো আমাদের বাসার অরিজিনাল শিমুল তুলার বালিশ। আমার মা বালিশ বানানোর জন্য সচরাচর এই কভারগুলো ইউজ করে থাকে। তারপরে এই যে এখানে র্যাক রেখে গিয়েছিলাম, সাথে পানি ছেড়ে গিয়েছিলাম। এখন আমি এটা পরিষ্কার করে নেব। সাদা কিচেন র্যাক দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে এটা মেনটেন করা, যত্ন নেওয়া অনেক পরিশ্রমের ব্যাপার। আমি যবে থেকে এটা কিনেছি, আমি প্রতি মাসে 2 বার বা 1 বার ডিপ ক্লিন করতেই হয়। প্রতি মাসে 1 বার তো ডিপ ক্লিন করতে হবে, মাস্ট বি। 2 বার করলে ভালো হয়, কারণ রান্নাঘরের চিটচিটে তেল ময়লা লেগে এটা দেখতে অনেক বাজে লাগে। এই জন্য ছাদে 1 বার করে নিয়ে এসে একবারে ডিপ ক্লিন করে নিয়ে যাই। তারপরে এই যে ধোয়া হয়ে গেল, নরম স্ক্রাবার আর হুইল দিয়েই আমি ওটা পরিষ্কার করে নিই। তারপরে রোদে শুকাতে দিয়ে আসলাম। তারপরে আমার স্টাডি টেবিলের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে বইগুলো অগোছালো অবস্থায় ছিল। আসলে এই প্লেসটাতে আমার আলো আসতেছিল না, এই জন্য ফোনের টর্চটাই অন করে ভিডিওটা করে নিই আপনাদের সাথে। এই যে যেগুলো বই একটু সাইজে বেশি বড়, এগুলো আমি নিচেই রেখে দিলাম। আসলে টেবিলের এই স্টোরেজটাতে অনেক বেশি বই ধরে। সেগুলো পরিষ্কার করার পরে আমি ঘরের যে ময়লাগুলো থাকে ঝুল, সেটা মুছে নিলাম, কারণ এটা পরে করতে গেলে দেখা যায় যে যেগুলো পরিষ্কার করে নিলাম ওগুলোও নোংরা হয়ে যায়। এজন্য উচিত সবার আগে ঝুলটাই পরিষ্কার করে নেওয়া। সো আমিও সেটাই করে নিলাম। তারপরে এই যে স্টাডি টেবিলটা মুছে নিচ্ছিলাম, যে ঝুলগুলো পড়েছিল, ময়লাগুলো পড়েছিল ওগুলাই। তারপর আবার সব কিছু সবার জায়গাতে রেখে দিচ্ছিলাম। এখানে আমি উপরের অংশটাতে বেশি কিছু রাখি না, এগুলোই রাখি। একটা প্ল্যান্ট রাখলাম, সাথে আমার আয়না। এই আয়নাটা আমি মেস লাইফ থেকেই ব্যবহার করি। আর এই যে এখানে ডেকোর পিস হিসেবে আমি একটা মাটির তাল ব্যাংক রাখলাম। আসলে এটা একটা ব্যাংক, ছোটোবেলা থেকে এটি আমার সাথে আছে। ওই যে আপনারা একটু আয়নাতে খেয়াল করলে দেখতে পাবেন যে এটা মুখটা অনেক বড় করে কাটা। আমি প্রতিদিনই এখানে টাকা রাখি, খুচরো টাকাগুলো আবার বের করে নিই, মজাদার। তারপরে তাড়াহুড়ো করে ফ্রিজ পরিষ্কার করতে গেলাম। ফ্রিজ পরিষ্কার না করলেও নয়, কারণ বাসা থেকে আসবে, তাদের হাতে অনেক কাঁচা মাছ মাংস পাঠাবে। এজন্য ভাবলাম যে যেহেতু ফ্রস্ট ফ্রিজ অনেক বরফ জমে, জায়গাগুলো ক্লিন করি। এই জন্য ফ্রিজ পরিষ্কার করার সময় আমি সবসময় সব চেম্বারগুলো খুলে নিই, সব খুলে নিয়ে তারপরে পরিষ্কার করি। ওই যে টেবিলটা পরিষ্কার করার পরে আপনাদের ভাই আমাকে কল দিয়ে বাজারে যেতে বলে, তারপরে আমি তাড়াহুড়ো করে বাজারে চলে যাই কিছু কেনাকাটা করার জন্য। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। আসলে একদিনে এত বেশি কাজ করতে গেলে এরকমই হয়ে যায়। তারপরে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আবার টেবিল পরিষ্কার করতে লেগে যাই। এই বইগুলোর সাইজ ছোট হওয়াতে আমি এগুলো উপরেই রাখি আর নিচে একদম সম্পূর্ণ ফাঁকা রাখি। আর এই যে স্টাডি টেবিলের সম্পূর্ণ লুকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টাডি টেবিলটা আমি সবসময় একটু হালকা পাতলা রাখারই চেষ্টা করি,
কারণ দেখা যাচ্ছে একটু বেশি ফাঁকা ফাঁকা থাকলে, নিট অ্যান্ড ক্লিন থাকলে পড়াশোনাতে মনোযোগটাও বেশি বসে। তারপরে ঘর পরিষ্কার করার আগে আমি ফ্যানটাও পরিষ্কার করে নিলাম, এতে দেখা যাচ্ছে যে বিছানাটা আবার ময়লা হবে না। নাহলে পরে ফ্যান পরিষ্কার করতে গেলে মেঝে বিছানা দুইটাই নোংরা হয়ে যায়। এই যে ফ্যান পরিষ্কার করা শেষ, এরপর খাটের ময়লাগুলো পরিষ্কার করে নেব। এটা আমার সিম্পল খাট, আমার সিম্পল ডিজাইনই অনেক ভালো লাগে। বাবার বাসাতে যখন ছিলাম অনেক বড় বড় খাট ছিল, অনেক বড় ডিজাইনের, এই ডিজাইনগুলো অনেক লম্বা ছিল। এখন আর আমার পছন্দ হয় না, এই জন্য সিম্পল ডিজাইনেরই একটা খাট নিয়েছি। যদিও এই কেনাকাটাগুলো একদিনের মধ্যেই করেছিলাম। তারপরেও আগে থেকে একটা নিয়ত ছিল যে খাট যদি নিই তাহলে সিম্পলই নেব। যেহেতু নতুন সংসার শুরু করেছি, খুব একটা বেশি ফার্নিচার নেই আমার রুমে, একদম চলতে যে কয়টা প্রয়োজন সেগুলো দিয়ে চলতেছি। ভবিষ্যতে কিনবো ইনশাল্লাহ। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাপড়ে হালকা করে পানি ভিজিয়ে নিয়ে তারপরে আমি খাটটা পরিষ্কার করে নিলাম। এতে করে দেখা যাচ্ছে যে ময়লাগুলো উঠে গেল, আবার খাটটা একটু চকচকেও হলো, যদিও দ্রুতই ময়লা পড়ে যায়। এই যে খাটের বর্তমান অবস্থা। এখন এটাতে আমি বেডশিট দিয়ে দিব। বেডশিটের আসল কালারটা এখানে আসেনি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে সেই দিনের আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। এই যে যারা এসেছিল তাদের সাথে নিয়ে আমি ঘুরতে গেছিলাম। এখানে একটা বিশাল রাজবাড়ি আছে, সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে ঢোকার রাস্তাতেই দুই সাইডে দুইটা পুকুর, পুকুরগুলো অনেক বিশাল, মনে হয় যে দিঘির মতো। আমি তো এগুলাকে দিঘি বলি। আর এই যে এই বিশাল গাছগুলোতে অনেক পাখি, কি পাখি আমি নাম জানি না, কিন্তু এত বেশি পাখি এই জায়গাটাতে দৌড় দিয়ে পারে যেতে হয়, না হলে দেখা যায় যে পাখির ফটি মাথায় পড়ে গেছে। কিন্তু পরিবেশটা আসলেই সুন্দর, পাখির কলরবে মনোমুগ্ধকর। এই যে এগুলা হলো গিয়ে রাজবাড়ির এরিয়া। রাজবাড়ির ফুল ভিডিওটি নেওয়া হয়নি। রাজবাড়ির ফুল ভিডিও দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে হয়তো মন্দির এইটা আছে, আমার তো সেটাই মনে হচ্ছে। এই যে এই সাইডে আর একটা পুকুর। আসলে রাজবাড়ির ঐতিহ্যের মধ্যে অন্যতম একটা ঐতিহ্য পুকুরগুলাও, কারণ এগুলো বিশাল হয়ে থাকে আর সিঁড়ি থাকে অনেক বেশি। এই যে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই রাজবাড়িতে এত বেশি গাছ, এবং গাছগুলো অনেক বড় বড়। তারপরে এই যে দেখি একটা ঘোড়ার গাড়ি। এই মামারা গোটা রাজবাড়ি ঘুরিয়ে দেখায় এই গাড়িগুলোতে করে। সো আপনারা যদি এই গাড়িতে উঠেন তাহলে দ্রুতই গোটা রাজবাড়ি দেখে ফেলতে পারবেন, হয়তো 360 বিঘার মতো। আর হেঁটে হেঁটে দেখতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রাজবাড়ির ভিডিও চান কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।